আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমার শুভেচ্ছা রইল। আমি মোহাম্মদ হারুন রশিদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহকারী অধ্যাপক, রাধানা বরেন্দ্র কলেজ। আজকের আলোচ্য বিষয় প্রাক ইসলামিক আরব, প্রথম অধ্যায় উপরে আলোচনা শুরু করছি। বিশেষ করে আমাদের প্রাক ইসলামিক আরব, যেটা প্রাচীন সভ্যতার ইতিহাসের সম্পর্কে কিছুটা আলোচনা এবং মানুষ কীভাবে এই সভ্যতায় গড়ে উঠেছিল সেই সম্পর্কে আলোচনায় এর সংমিশ্রণে উদ্ভব মানুষের সভ্যতা, মানুষের আবিষ্কার কিভাবে আসলো, এই ইতিহাস সম্পর্কেই আজকের আলোচনা। বিশেষ করে প্রাক ইসলামিক যুগে তাদের রাজনৈতিক অবস্থা, তাদের অর্থনৈতিক অবস্থা, তাদের সামাজিক অবস্থা স্থিতিশীল ছিল না থাকার ফলে তাদের জোরদার মূল্যতার এই ভিত্তিতে সে সময় শাসন পরিচালিত হতো। তাদের সেই যুগের ধর্ম এবং মানবাধিকারের বলতে তেমন কিছু ছিল না। নারীদেরকে সে সময় ভোগের সামগ্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে সে সময় বিশেষ করে সে সময় কুফর, শিরক এবং পাপ পুণ্যয় নিমজ্জিত ছিল। তো এই নিমজ্জিত থাকার ফলে মানুষ সৃষ্টিকর্তা সম্পর্কে সম্পূর্ণ ভুলে যাওয়ার ফলে তাদের আল্লাহর সৃষ্টির যেগুলো গাছপালা বা চন্দ্র সূর্য, প্রাকৃতিক দেবদেবীর জীবজন্তু হিসাবে তারা গ্রহণ করতো এবং তাদের পূজা অর্চনা করত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্ব পর্যন্ত, নবায়ত প্রাপ্তির লাভ পূর্ব পর্যন্ত এই ইসলামিক আরব প্রবাহিত হয় এবং নবায়ত প্রাপ্তির পর থেকে এই অধিবাসীর তাদের ভৌগোলিক অবস্থা এবং জলবায়ু সব কিছু পরিবর্তন হতে থাকে। এই যে জীবনযাত্রা, আরব যুগের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় অবস্থা এবং সাংস্কৃতিক অবস্থার কিছু বর্ণনা দেওয়া হলো। তো ইসলাম যুগে আরব নামকরণ কোথা থেকে আসলো, কীভাবে আসলো, সেটাও একটু জানা প্রয়োজন। তো এই জানার প্রয়োজনের ক্ষেত্রে আরব অধিবাসী, বিশেষ করে আরব শব্দটি নামকরণ ঐতিহাসিকরা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট এবং পটভূমি থেকে তারা নির্ধারণ করেছেন এবং আরব শব্দটি আরবাতুন শব্দ থেকে এসেছে। এই কারণে কবি সাহিত্যিকেরা এটাকে যথার্থ বিবেচনা করে বিশ্লেষণ করেই কিন্তু আরবাতুন থেকে আরব নামকরণ এবং এর ব্যবহার প্রসিদ্ধ হিসাবে গ্রহণ করেছেন। তো এর অর্থ, আরবাতুন অর্থ হচ্ছে বৃক্ষ, লতাপাতাহীন মরুভূমি। তো ভাষাতত্ত্ববিদগণের মতে এই আরব অধিবাসীদের নিজেদের ভাষাকে মর্জিত এবং পাণ্ডিত্যপূর্ণ সমৃদ্ধ করার পরিপ্রেক্ষিতেই এর নামকরণ নিয়ে এসেছেন আরব। এই হিসাবে আরবের নামকরণ করা হয়। এখন আরবের প্রাচীন উপদ্বীপ, যেটা ভৌগোলিক অবস্থান হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তো এশিয়া মহাদেশ, ইউরোপ এবং আফ্রিকা, এই তিনটি মহাদেশের সংযোগ স্থলে অবস্থিত এবং এক বৃহৎ ত্রিভুজ আকৃতির এই ভৌগোলিক উপদ্বীপ হিসেবে আখ্যায়িত। এর তিন দিকে জল এবং একদিকে স্থল হিসাবে এটাকে জাজিরাতুল আরব হিসাবে আখ্যায়িত করা হয়। জাজিরাতুল আরব হচ্ছে আমাদের একটি প্রশ্ন। তো এখানে জাজিরাতুল আরব বলার কারণ হচ্ছে যে আরব উপদ্বীপের তিন দিকে জল, একদিকে স্থল। তিন দিকে জল বিশেষ করে
উত্তরে হচ্ছে সিরিয়া মরুভূমি, আরবের পূর্ব দিকে পারস্য উপসাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর মিলে বিস্তৃত। বিশেষ করে অস্ট্রেলিয়া এবং আমেরিকা উপমহাদেশের যে আবিষ্কৃত হওয়ার পূর্বেই কিন্তু আরব মহাদেশ, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া মহাদেশে পৃথিবীর কেন্দ্রস্থলে হওয়ায় এটা মধ্যস্থল হিসাবে এটাকে গণ্য করা হতো। প্রাচীন আরব উপদ্বীপের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, তো ভৌগোলিক অবস্থানের কারণে ভৌগোলিক অবস্থানের কারণ, তো এখানে আরবের পশ্চিমে লোহিত সাগর এবং সুয়েজ খাল প্রণালী, রোম সাগর, তারপর পূর্বে পারস্য সাগর, দক্ষিণে ভারত মহাসাগর, এই যে বিস্তৃত সীমারেখা উল্লেখযোগ্য, এবং ফোরাত, উত্তরে ফোরাত নদী বিশিষ্ট যে মরুভূমি দ্বারা বিশিষ্ট হয়েছে, পরিচালিত হয়েছে। তো এখানে তাদের এই আরবে অতীত বর্তমান ভৌগোলিক অবস্থানের কারণে এখানে অনেক কিছুই পাওয়া যায়, যেমন তেল, গ্যাস, স্বর্ণ প্রভৃতি খনিজ পদার্থ এই আরব বিশ্বের কাছে তাৎপর্যপূর্ণ এবং সেখানে গ্রহণযোগ্য হয়ে আছেন। এখন ভূপ্রকৃতি হিসেবে আরবের অবস্থান, তত্ত্ববিদদের মতে সাহারা কিছু অংশ এবং লোহিত সাগরের এশিয়ার যে মরু সংকট মধ্যে পারস্য এবং গভীর মরুভূমির ভিতর দিয়ে গেছে তা আরবের অন্তর্ভুক্ত ছিল। আরব উপদ্বীপের পশ্চিম দিক থেকে পারস্য উপসাগর এবং মেসোপটেমিয়ার নিম্নভূমি দিয়ে ঢালু হয়ে নেমে এসেছে এই লোহিত সাগর উপকূলের সাথে মানদণ্ড এবং পর্বত শ্রেণী। এখানে সে সময় তাদের উত্তরের যে মিডিয়ামের 900 ফুট এবং দক্ষিণে আল ইয়েমেন 14,000 ফুট এবং আল জাজিরা যে এই মরুভূমির নাজ উচ্চতা এবং তার পরবর্তী অধিকাংশই শুষ্ক বালুকণাময় মরুভূমি দ্বারা পরিবেষ্টিত ছিল। তো এখানে বিশেষ করে এটাকে তিনটি ভাগে বিভক্ত, মূল অঞ্চলকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমে যে আল নুফুস, আল দাহনা এবং আল আররাহ। এই নুফুস বিশেষ করে সাদা লাল বালুযুক্ত বালুকণামুক্ত এই যুক্ত বালু দ্বারা বৈশিষ্ট্য উত্তর আরবের প্রায় সমগ্র অঞ্চলে নুফুস অন্তর্ভুক্ত। দুই একটি মরুদ্যানের ফলে এই অঞ্চলে যাযাবর, বেদুইন এবং চারণভূমি গড়ে ওঠে। আর দাহনা হচ্ছে আল দাহনা হচ্ছে লাল, অর্থ হচ্ছে লাল ভূমি। এই অঞ্চলটি লোহিত বালুকণা দ্বারা বিশিষ্ট এবং বিশেষ করে এটা উত্তর একটি নাফদ অঞ্চলে দক্ষিণ আল নাফদ নিয়ে এই এলাকা গড়ে ওঠে। আর আল রাহা আরব উপদ্বীপের মধ্যে পশ্চিম অবস্থিত ঢেউতোলা এবং বিস্তীর্ণ এলাকা। এটা অনেক সময় সাগরের নিম্ন অঞ্চল থেকে এটা প্রবাহিত হয়, সাগর গড়ে উঠেছিল। তো এখানে আবার দুইটি মরুদ্যান আছে এবং কিছু কিছু লোকময় গড়ে ওঠে, বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে গড়ে উঠেছে। এবং আরও পরবর্তী হচ্ছে মধ্য আরব। তো মধ্য আরবের কিছু কিছু অঞ্চল কয়েকটি নগর গড়ে উঠেছিল, হেজাজ নগর এবং আল আহসা। এই তিনটি প্রদেশ নিয়ে কিন্তু মধ্য আরব গঠিত। ইতিহাস প্রসিদ্ধ মহানগর এবং সে সময় যে তার হেজাজ উপকূলীয় অঞ্চলে যে কৃষিকাজের জন্য উপযোগী, তারপর জেদ্দা এবং ইয়েমেন, ওমান প্রভৃতি এই বন্দরগুলা মক্কা, মদিনা এবং তাইফ প্রদেশের প্রধান
শহর হিসেবে গণ্য। আরব, দক্ষিণ আরব, ইয়েমেন, হাজরামাউত এবং ওমান, এই কয়েকটি শহর অঞ্চল নিয়ে কিন্তু দক্ষিণ আরব গঠিত। তো এখানে কৃষি এবং ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত হয় এই উপদ্বীপের সর্বাধিক উর্বর অঞ্চল হিসেবে আখ্যায়িত করা হয়। এবার আসি প্রাচীন আরবের উপদ্বীপের অধিকাংশই জীবন জীবিকার ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতে যে বিশেষ করে আরব জাতির যে সেমিস্টিক বংশধর, তারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে এখানে এসে তারা বসতি স্থাপন করেন এবং বসতি এই লোকের যে স্থানে, সেই স্থানে ইতিহাস বিখ্যাত ব্যাবিলন সভ্যতা, সিরো সভ্যতা, ফিনিশীয় সভ্যতা এবং হিব্রু সভ্যতা গড়ে উঠেছে। তো এখানে ইহুদি জাতি নামে পরিচিত আরবের যে সে সময় আরবের যে নাগরিকগুলা গড়ে উঠেছে মরুবাসী এবং শহরবাসী, দুই ভাগে বিভক্ত ছিল। একটি মরুবাসী, একটি হচ্ছে শহরবাসী। তো উভয় শ্রেণীর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল ভিন্ন ভিন্ন, তাদের সার্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা। বিশেষ করে এগুলো দেখা যায় যে মরুভূমি যেগুলো ছিল, তারা যাযাবর জাতি হিসাবে কিন্তু তারা প্রসিদ্ধ লাভ করেন। এইভাবেই কিন্তু গড়ে উঠেছিল এবং অনেক সময় দেখা যায় যে শহর থেকে তারা জীবিকা নির্বাহের জন্য, তাদের জীবিকা উপার্জনের ক্ষেত্রে তারা যাযাবর জীবনযাপন গড়ে নিতে সক্ষম হয়েছিলেন এবং যাযাবরগুলো অনেক সময় দেখে তাদের জীবন জীবিকা নির্বাহের জন্য তারা এই জীবন ছেড়ে অনেকে শহরে স্থায়ীভাবে বসতি স্থাপন করে। এইভাবে তাদের কিন্তু সভ্যতা গড়ে উঠেছিল, মানসিক সভ্যতা গড়ে ওঠে। তো এই সভ্যতার প্রাচীন বৈশিষ্ট্যগুলাই কিন্তু এখানে তুলে ধরা হলো। তাদের কালের বিবর্তনে এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল এবং আরও যে আসে সেটাই পরিলক্ষিত হয়। এখন আসি প্রাচীন সভ্যতা সম্পর্কে। তো প্রাচীন সভ্যতা বিশেষ করে মানুষের জন্মগ্রহণ করলে যে একটি সুনির্দিষ্ট পরিবার বা অঞ্চল বা শহর বা সমাজ তারা গড়ে তুলতে পারে, বা ধর্মগোষ্ঠী সম্পর্কে তাদের সহযোগিতা স্বাস্থ্য সম্পর্কে যে গড়ে তুলতে পারে, সেই দিকে কিন্তু সেটা পরিলক্ষিত হয়। তো এখানে বিশেষ করে এই পারিবারিক পর্যায়ে গঠিত তাদের সম্পর্কে মানুষের যে লক্ষ লক্ষ বছর ধরে যে এই পরিকল্পনা পরিচালনা করে এসছেন, তাদের সভ্যতা সম্পর্কেই কিন্তু জানা যায়। এই যুগে যুগে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে। তো এই সভ্যতার মধ্যে আরবীয় সভ্যতাও কিন্তু একটি সভ্যতা উপদ্বীপ হিসাবে গড়ে উঠিত। এখানে আসলো প্রথমে মিশরীয় সভ্যতা। তো মিশরীয় সভ্যতা আজ থেকে প্রায় 7,500 বছর খ্রিস্টপূর্ব অব্দে এই মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। তো এই সভ্যতা গড়েছিল নীল নদের অববাহিকায়। তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে তাদের চালচলন, তাদের বাঁচার তাগিদে তাদের সব কিছু ক্ষেত্রে এই জীবিকায় গড়ে তোলেন এবং সেখানে নীল নদের তীরে তারা বসতি স্থাপন করেন। এইগুলো আদিম নবপালের সংস্কৃতি ক্ষেত্রে বেরিয়ে আসেন এবং সভ্যতা বিপর্যয়ের ক্ষেত্রে এটাই গড়ে ওঠে প্রায় 400,000 খ্রিস্টপূর্বাব্দে। এই ঐতিহাসিক হেরোডোটাস লিখেছেন বা ইতিহাসে যে উল্লেখ করেছেন, এই উল্লেখের ক্ষেত্রে সভ্যতাগুলো একটার পর একটা আসে এবং তার এই সভ্যতাগুলি গড়ে উঠেছেন। মিশরীয় সভ্যতার রাজনৈতিক ইতিহাস। সে সময় যে প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের অববাহিকায়, তারা আকারে বেঠে এবং কালো রঙের বেশিরভাগ ছিল। তাদের মাথার চুল ক্ষেত্রে সেমিটিক নিগ্রো এবং সেমিটিক জাতি হিসেবে তারাকে আখ্যায়িত করা হয়েছে এবং তাদের এই আদিবাসী মিশরীয় সভ্যতা জনগণের বিকাশের ক্ষেত্রে কিন্তু সেটা পরিবর্তিত হয়। প্রাচীন রাজবংশীয় যুগ। সে সময় রাজবংশীয় যুগ গড়ে ওঠে এবং আসেন বিশেষ করে খ্রিস্ট
5000 খ্রিস্টপূর্ব অব্দ থেকে 3000 খ্রিস্টপূর্ব পূর্ব পর্যন্ত তাদের স্বাধীনতা মানে নৈতিক স্বাধীনতা ছিল না। এগুলো সব কিছুই কিন্তু নির্ভর করত তাদের প্রাচীন রাজরাজাদের উপর, এবং তারাই নিয়ন্ত্রণ করত সব কিছু। সেখানে মেনেস নামে যে রাজা বা শাসক তাকে তারা ধর্মীয় হিসেবে মানতেন এবং বিশেষ করে ঐক্যবদ্ধ মিশরীয় সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তো প্রাচীন মিশরীয় যে শাসন ব্যবস্থা, প্রাচীন মিশরীয় সভ্যতা শাসন ব্যবস্থার ক্ষেত্রে এক ন্যায়তন্ত্র এবং ফারাউন কেন্দ্রিক এটা ছিল তাদের শাসন ব্যবস্থা। ফারাও শব্দের অর্থ বৃহৎ ঘর বা বাড়ি বা শাসনকর্তা হিসাবে আখ্যায়িত করা হতো। এই ফারাও কিন্তু ছিলেন প্রধান হিসেবে এবং প্রধানমন্ত্রী হিসাবে তাকে গণ্য করা হতো, এবং তার যে বৈশিষ্ট্য তিনি বিচার বিশ্লেষণ করতেন, তার সব কিছু পরিচালনা করতেন তার ইচ্ছা মতো তিনি তারাকে শাসন করতেন। তাই খিব্রীয় সভ্যতার যে মিশরীয় স্বৈরতন্ত্রের এবং সাম্রাজ্যবাদী পরিলক্ষিত হয় সেখানে কিন্তু সেটাই পাওয়া যায় তাদের ফেরাউনের প্রাচীন শাসনকর্তাদের আলোচনা হিসেবে। এবং ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঐতিহাসিকদের মতে তারা যে বিশ্বাস গ্রহণ করত এবং মিশরীয় সভ্যতার যে সমগ্র মানব জাতিকে তারা বিকশিত করেছিল। তাদের বিশ্বাস দেবদেবী, সূর্য দেবতা হিসাবে, চন্দ্র দেবতা হিসাবে, নক্ষত্র দেবতা হিসেবে, তারপর তাদের ভাস্কর্য নির্মাণ, অলঙ্কৃত করা সব কিছুই কিন্তু তারা নির্ভর করত এই তাদের ধর্মীয় আত্মবিশ্বাস। তারা একনাথতন্ত্র হিসেবে আত্মবিশ্বাস, ঈশ্বরের সব কিছু ভুলে যায় তারা ফেরাউনকে কিন্তু বিশ্বাস করতেন এবং তার নীতি নির্ধারণ সব কিছুই কিন্তু তারা গ্রহণ করতেন। তো এইভাবে তাদের ধর্মীয় বিশ্বাস প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আসে তাদের লিখন পদ্ধতি। তো মিশরীয়দের যে বিশ্ব সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে লিখন পদ্ধতি। তারা কিন্তু প্রথম বর্ণ ভিত্তিক যে চিত্রলিপি উদ্ভাবন করেছিলেন। তো প্রথম দিকে তারা মনের ভাব প্রকাশের জন্য একটি বিশেষ ছবিতে অক্ষর হিসেবে ব্যবহার করত। তো এখানে তাদের মনের ভাব প্রকাশ করতেন। মিশরীয়দের লিখন পদ্ধতি যেটা গ্রিকগণ হাইরোগ্লিফিক বা পবিত্র লিপি হিসাবে পরবর্তীতে গ্রহণ করেছেন। তো এই লিখন পদ্ধতি প্রায় 750টি চিত্রলিপি নিয়ে কিন্তু প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি তৈরি করেছিলেন, এবং বিশেষ করে নৌপিহাট বসাতে তাদের এটা দেখা যায়। এবং তারা যে মিশরীয় যুগে প্রাচীন রাজবংশী যুগে মিশরীয়রা 24টি হাইরোগ্লিফিক চিহ্ন বা বর্ণমালা দ্বারা কিন্তু তাদের ভাব প্রকাশ করতেন, ব্যবহার করতেন। এইভাবেই তাদের সব কিছু আত্মপ্রকাশ ঘটানো। এখানে লিখন পদ্ধতি পরবর্তীতে একটার পর একটা পরিলক্ষিত হয় এবং তাদের দ্রব্যাদি, বিশেষ করে মিশরীয়দের যে দ্রব্যাদি খোদাই করে তারা কিন্তু লিখন পদ্ধতিগুলো রাখতেন এবং মাটির পাত্রে, গাছের পাতায় তারা লিখে রাখতেন। এগুলো পরবর্তীতে খনন কাজের মাধ্যমে কিন্তু উদ্ভাবন হয় এবং পাওয়া যায়। আর পরবর্তীতে তারা যে কাগজের ব্যবহার করেছেন, বিশেষ করে পাপিরাস নামক এক নলখাগড়া জাতীয় গাছ থেকে কিন্তু এই কাগজ প্রথম তারা আবিষ্কার করেন এবং লিখন পদ্ধতি ব্যবহার করেন নলখাগড়ার কলম দ্বারা তারা। আর নীল নদের অববাহিকায় পরবর্তীতে কৃষি কাজের জন্য তারা কিন্তু সেচ ব্যবস্থাও প্রথম আবিষ্কার করেন এবং তাদের আবিষ্কারের পরিপ্রেক্ষিতে এই সেচ ব্যবস্থা কৃষিকাজের গতি ত্বরান্বিত করেন, বৃদ্ধি করেন এবং সেখান থেকে তাদের এই গতি সৃষ্টি হয়। এখন আসি সাহিত্যিকের ক্ষেত্রে। তো রাজবংশীয় সময় পিরামিড এবং মিশরীয়দের গায়ে যে তারা খোদাই করে লিখন পদ্ধতি আবিষ্কার করেছেন বা
লিখে রাখতেন। প্রাচীন মিশরীয়দের সাহিত্যিক এবং কিংবদন্তি ধর্মীয় শ্লোক হিসেবে তাদের এই জাদুঘর শ্লোক সাহিত্যেই কিন্তু আবিষ্কৃত প্রধান হিসেবে পরিচিত। এবং তাদের যে পিরামিড তৈরি করেছিলেন সেখানে মমি করে যে তাদের সব কিছু রাখা হতো এবং ফেরাউনদের মানে তাদের ধর্মগুরুর মরাদেহকে মমি করে সেখানে সংরক্ষণ করা হতো। এখন বিজ্ঞানের আবির্ভাবের ক্ষেত্রেও দেখা গেছে তাদের অবদান অনেক বেশি। যে পাপিরাস গাছ থেকে তারা যে কাগজ উদ্ভাবন করেছেন, এক ধাতু বা তেজসপত্র আবিষ্কার করেছিলেন, তো এখান থেকে তাদের জ্যোতিষ, গণিত শাস্ত্র এবং অন্যান্য ঘড়ির ব্যবহার, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে মাস এবং 12 মাসে 1 বছর, এই গণনাটাও কিন্তু তারা নির্ধারণ করেন এবং সংখ্যায় এইভাবেই কিন্তু বৎসরের সংখ্যা হিসাবে তারা কিন্তু এটাকে গণনা করেছেন বিভিন্নভাবে। তাদের উদ্ভাবন হিসাবে পরিলক্ষিত হয় মিশরীয়। এছাড়াও গণিত শাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান, তারপর স্থাপত্য শিল্প, এগুলো ছিল তাদের অনেক আবিষ্কারের প্রধান উৎস। এবং আবিষ্কারের ক্ষেত্রে তার ভাস্কর্য, চিত্রকলা, সেগুলোও কিন্তু তাদের মধ্যে মিশরীয়দের সভ্যতার মধ্যে পরিলক্ষিত হয় আর কি। তো মিশরীয়দের অবদান সভ্যতার ক্ষেত্রে মিশরীয়দের অবদান সব থেকে বেশি এবং তাদের এই অবদানের পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ প্রাচীন সভ্যতার যে অন্যান্য সভ্যতাগুলো গড়ে উঠেছে সেগুলো কিন্তু মিশরীয় সভ্যতাকে কেন্দ্র করেই পরবর্তীতে সভ্যতাগুলো আরও গুরুত্ব লাভ করেছেন এবং একটি সমৃদ্ধ ধর্মীয়, অর্থনৈতিক এবং ধর্মীয় প্রকৃতির ক্ষেত্রে প্রবল আকার ধারণ করেছে। বিস্তারিত এই সভ্যতার মাধ্যমে তাদের বিশেষ করে পাপীদের জন্য শাস্তি, পুণ্যদানের জন্য পুরস্কার ইত্যাদি সম্পর্কে আধুনিক যে বিশ্ব প্রাচীন সভ্যতার সাহিত্যের, চিকিৎসা, ভাস্কর্য, তারপর চিত্রকলা, সব কিছু কিন্তু মিশরীয়দের অবদান। এই অবদানের পরিপ্রেক্ষিতে এই আধুনিক বিশ্ব সম্ভাবনা ক্ষেত্রে এটা পরিলক্ষিত হয়। আমার আলোচ্য বিষয় এই পর্যন্ত আমি শেষ করছি। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন এবং বিশেষ করে এই করোনা মহামারী থেকে আপনারা সুরক্ষা থাকার জন্য ঘরের বাইরে কম বাড়াবেন এবং বাড়াইলে মুখে মাস্ক দিয়ে বের হবেন এবং ধূমপান থেকে এবং মাদক আসক্ত থেকে আপনারা থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।